চেয়ারম্যান বাড়ির আরেকটা মেয়েও বিয়ের দিন গলায় ফাঁস দিছে। এক লাইনের একটা বাক্য কানে আসতেই পুরো গ্রামের অবস্থা এলোমেলো। কানাঘুষো হাই হাই, আজারিতে ভরে গেছে পরিবেশ। বিয়ে বাড়ি বদলে গেছে শোকের ছায়ায়। চেয়ারম্যান বাড়ির সদস্যরা একজন হাউমাউ করে কাঁদছে। বিয়ে বাড়ির উঠানে লোকজন এখনো বসে আছে। কেউ কেউ মেয়েটির অল্প বয়সে মৃত্যুর জন্য আফসোস করছে, আবার কেউ কেউ মনে মনে ক্ষোভ প্রকাশ করে বলছে, চেয়ারম্যান যেমন বেজম্মা, ওর বাড়িতে এই সবই হবে। এই বাড়ির মেয়েদের আর বিয়ে হবে না। চেয়ারম্যান বুঝুক অন্যায়ের শাস্তি কেমন হয়। আল্লাহ যে ছাড় দেন ছেড়ে দেন না, তার প্রমাণ এটা। পুলিশ এসে মেয়েটির লাশ নামাতে নামাতেই কল আসে চেয়ারম্যান শফিক আহমেদের ফোনে। বোনের নিথর দেহ চোখের সামনে দেখে ফোন তুলতে ইচ্ছে করে না, তবুও পরপর দুবার রিং হওয়ার পরে রোবটের মতো নাম্বার না দেখেই কল রিসিভ করে। হ্যালো বলতেই ওপাশের কথায় থমকে যায় শফিক আহমেদ। শরীরের শিরা উপশিরা দিয়ে বয়ে যায় ঠান্ডা কোনো স্রোত। ফোন হাত থেকে পড়ে যেতেই দৌড়ে আসে শফিক আহমেদের ভাই শিহাব আহমেদ। কোনো রকমে ভাইকে ধরে বলে, কি হয়েছে ভাইজান, এমন করতেছেন কেন? শিহাব প্রথমে মনে করে তাদের একমাত্র ছোট বোনের জন্যই বোধহয় তার ভাই ভেঙে পড়েছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে শফিক আহমেদ বলে, ইমেলও গলায় ফাঁস দিছে শিহাব। শিহাব যেন আকাশ থেকে পড়ে, ফ্যাল ফ্যাল করে চেয়ে রয় নিজের বোনের মৃতদেহের দিকে। সবার আদরের ছোট বোন ছিল এই মেঝেতে শুয়ে থাকা মেয়েটি। বোনের পছন্দ মতো ছেলের সাথে এই বিয়ের ব্যবস্থা করার পরও কেন আত্মহত্যা করলো, তা ভেবেই কুল কিনারা পাচ্ছিল না চার ভাই। বোনের মৃত্যুর ঝোঁক সামলাতে সামলাতেই জেনে গেল বোনের হবু স্বামীও আত্মহত্যা করেছে। একই দিনে কনে বরের মৃত্যুর খবর ছড়িয়ে গেল পুরো গ্রামে। সবাই হাই হাই করে একটাই কথা ওড়াচ্ছে, অভিশাপ লেগেছে চেয়ারম্যান বাড়ির ওপর। পুরো বাড়ির আজারি থেকে একমাত্র ব্যতিক্রম হয়ে বসে আছে শফিক আহমেদের স্ত্রী সালেহা আহমেদ। সামনেই ননদীর লাশ পড়ে আছে, অথচ তিনি মেয়েকে আঁকড়ে ধরে বসে আছেন। তার বুকের মাঝেই গুটিসুটি মেরে পড়ে রয়েছে 15 বছর বয়সী রজনী। ভালোবাসার ফুপির মৃত্যু যেন সে সহ্য করতে পারছে না। মায়ের বুকে মুখ গুজে ফুপিয়ে উঠছে থেকে থেকে। এ বাড়ির প্রথম মৃত্যু এটা নয়। শফিক আহমেদরা চার ভাই দুই বোন। শফিক আহমেদ, শিহাব আহমেদ, শিপন আহমেদ, সজল আহমেদ। বড় বোন সাইফা আর ছোট বোন সাইমা। চার ভাইয়ের দুই আদরের বোনই বিয়ের দিন আত্মহত্যা করে পাড়ি জমিয়েছে পরপারে। সাইফার বিয়েটা তার মতের বিরুদ্ধে ঠিক করা হয়েছিল, এবং বিয়ের দিন যখন সে আত্মহত্যা করে তখন সবাই ভেবেছিল তার অমতে বিয়ের সিদ্ধান্তের জন্যই এমন হয়েছিল। তাই দ্বিতীয়বার আর এরকম ভুল করেননি। সাইমার পছন্দ মতো ছেলের সাথে বিয়ের দিন পাকা করে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, বড় বোনের মতো ছোট বোনটাও অকারণেই পাড়ি জমালো ওপারে। সাইফার যখন মৃত্যু হয় তখন রজনীর বয়স কেবল 12 আর সাইমার বয়স 21। পরপর দু ফুপুকে চোখের সামনে চলে যেতে দেখে ভীতু রজনী আরো বেশি ভীতগ্রস্ত হয়ে পড়েছে। মাকে আঁকড়ে ধরে সমানে কেঁদে যাচ্ছে। সালেহা একবার নিজের মেয়ের দিকে তাকিয়ে বড় করে শ্বাস নেয়। হাতের মুঠোয় থাকা কাগজে আরো একবার চোখ বোলাই, যেখানে বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা, চেয়ারম্যান বাড়ির একটা মেয়েরও বিয়ে হবে না। তারা বউ সাজবে ঠিকই, তবে তার স্বামীর ঘরে যাওয়ার আশায় নয়, কবরে যাওয়ার আগেই বউ সাজার শখ মেটানোর আশায়। সব পাপের ফল পাবে এই বাড়ির মেয়েরা। এদের মৃত্যু দেখে আমি বুক ভরে শ্বাস নেব। মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরে সালেহা। বুকের ভেতর কি ভীষণ পুড়ছে এটা যদি কাউকে দেখানো যেত, তবে সে বুক চিরে আগে দেখিয়ে দিত। এবারই সর্বপ্রথম সেই এসেছিল। দু ননদকে সে দু হাতে আগলে বড় করেছে। সেই আদরের ননদীর মৃত্যু তাকে কতটা পোড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। যতটা সে পুড়ছে তত বেশি ভয় পাচ্ছে নিজের মেয়েকে নিয়ে। তার এই ছোট্ট অবুঝ মেয়েটি এ বাড়ির অংশ। যে প্রতিশোধের খেলা প্রতিনিয়ত চলে আসছে, তাতে তার মেয়ে তো বাঁচবে না। মেয়েকে কিভাবে আগলে রাখবে সে? চারিদিকে হাতড়িয়েও কোনো কিছুর সন্ধান পেল না সালেহা। মেয়েকে বুকে জড়িয়ে রেখেই তাকিয়ে রইল সাইমার মুখ পানে। রজনী মাথা উঁচু করে নিজের মায়ের দিকে তাকিয়ে ছোট্ট স্বরে বলে, ও আম্মা, ফুপি এমনটা কেন করলো? আমি তাকে কত ভালোবাসি, এটা সে জানে না? তাহলে আমাকে ছেড়ে সে চলে গেল কেন আম্মা? সালেহা জবাব দেয় না। কি জবাব দেবে? কিভাবে বলবে মেয়েকে?
তার ফুপি ইচ্ছে করে হারায়নি, কেউ তাকে হারাতে বাধ্য করেছে। রজনী উত্তরের অপেক্ষায় নিজের আম্মার দিকে তাকিয়ে থাকে। এর মাঝেই শিহাব আহমেদের স্ত্রী শম্পা আহমেদ আর শিপন আহমেদের স্ত্রী সুলেখা আহমেদ এগিয়ে আসে সালেহার কাছে। ভাঙা গলায় বলে, বড় ভাবি, হিমলও নাকি আত্মহত্যা করেছে শুনেছি। সালেহা চমকাই, এক হাতে রজনীকে আঁকড়ে ধরে আর এক হাতে শম্পাকে টেনে ধরে ব্যস্ত গলায় বলে, কি বললি? হিমেলও? শম্পা মাথা নাড়াই, হাতের মুঠে থাকা কাগজটা আরো শক্ত করে মুঠো করে নেয় সালেহা। চেয়ারম্যান বাড়ির প্রতিশোধ খেলায় কোনো একটা নির্দোষ ছেলের প্রাণ গেল। সে জানে হিমেল বা সাইমার মৃত্যু স্বাভাবিক আত্মহত্যা কখনোই নয়। মেরে বসে থাকে বেশ অনেকটা সময়। লাশ পোস্টমর্টমের জন্য কথা আসতেই তা ক্ষমতার জোরে সামলে নেয় শফিক আহমেদের ভাইরা। সময় পেরিয়ে যায়, পুরো বাড়ি নিস্তব্ধ হতে থাকে ধীরে ধীরে। সাইমাকে শেষ গোসল বাড়ির বউরা মিলেই করায়। আত্মহত্যা করেছে বলে বাহিরের কেউ ধরতে চায় না। সময়টা তখন সন্ধ্যার পরের ভাগ। কিছুক্ষণ আগেই মাগরিবের আজান হয়েছিল। কথা ছিল এশার আজানের পর বিয়ে হবে, অথচ এই এশার আজানের পরেই সাইমার জানাজা শুরু হয়। আত্মহত্যা করায় ইমাম সাহেব জানাজা পড়তে রাজি হন না। অনেক কষ্টে জানাজা পড়িয়ে মাটি দিয়ে আসা হয়। রাতের অন্ধকারে বোনকে একা কবরে রেখে ভাইয়েরা ছুটে বাড়ির দিকে। সবাই চলে গিয়ে জায়গা ফাঁকা হতেই কেউ আড়াল থেকে বেরিয়ে আসে। সদ্য দেওয়া কবরটার দিকে তাকিয়ে কুটিল হাসে, ক্ষোভ নিয়ে বলে, চেয়ারম্যান বাড়ির 2 মেয়ে তো শেষ, বাকি রইল আরও 5 জন। সারা রাত রজনী ঘুমায়নি। সালেহাও মেয়েকে ফেলে একা সরেনি কোথাও। ভোর রাতে মেয়ে একটু ঘুমালেই দরজা ভিজিয়ে দিয়ে আসে নিজেদের ঘরের দিকে। শফিক আহমেদ তখন জেগে আছে। ঘরে এসে স্বামীকে জাগন্ত অবস্থায় পেয়ে দীর্ঘশ্বাস ফেলে সালেহা। ঘুরে গিয়ে বিছানার অন্য পাশে বসতেই শফিক শুধাই, রজনী ঘুমিয়েছে। সারা রাত কান্নাকাটি করে কেবল একটি ঘুমোলো। তুমি শুয়ে পড়ো, ঘুমাও একটু। আপনিও তো সারা রাত ঘুমাননি, ঘুমাবেন না? শফিক জবাব দেয় না। সালেহা বিছানায় শরীর এলিয়ে দেয়। সামান্য কিছুটা এগিয়ে নরম স্বরে বলে, আপনাকে একটা কথা বলার ছিল। শফিক ঘাড়ে কাত করে তাকায়। সালেহা আঁচল থেকে সেই চিরকুট বের করে এগিয়ে দেয়। শফিক ভুরু কুঁচকে তাকায়। সালেহা চোখের ইশারা নিয়েতে বলে। শফিক বিনা বাক্য ব্যয়ে চিরকুটটা নেয়। উঠে বসে চিরকুট খুলতেই তার অবাক হওয়ার শেষ থাকে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে, এটা কি? ফাঁকা কাগজ ধরিয়ে দিয়ে দেখতে বলতেছো সালেহা? সালেহা তবদা খেয়ে যায়। চট করে উঠে বসে এক প্রকার ছিনিয়ে নেয় কাগজটা। উল্টে পাল্টে দেখে সেখানে কিছুই লেখা নেই, পুরোটা ফাঁকা। মাথা যেন ঘুরিয়ে ওঠে মুহূর্তেই। এটা তো ওই কাগজটাই যেখানে স্পষ্ট লেখা ছিল। তাহলে লেখা কোথায় গেল? সালেহা ব্যস্ত স্বরে বলে, এখানে তো লেখা ছিল, কোথায় গেল? আমি স্পষ্ট দেখেছি আর পড়েছিও। সত্যি বলছি, এখানে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, এবারই মেয়েদের বাঁচতে দেওয়া হবে না। তারা বউ সাজলেও তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নয়, বরং কবরে পাঠিয়ে দেওয়ার জন্যই সাজবে, এমনটাই ছিল এখানে। শফিক ধমকায় না, শান্ত ভঙ্গিতে বলে, তোমার হয়তো ভুল হচ্ছে। এখানে লেখা থাকলে তা কোথায় যাবে? নিশ্চয় তোমার ভুল হচ্ছে। হয়তো এত টেনশন নিতে না পেরে তুমি ভুলভাল দেখতেছো। ঘুমাও। সালেহা কিছু বলতে গেলে আটকে দেয় শফিক। অগত্যা সালেহা অসহায় চোখে তাকিয়ে শুয়ে পড়ে। এত কিছুর পরে আরেকটা চিন্তা মনের মধ্যে বসে যায় ভীষণ কড়াভাবে। এই চিরকুটে তো লেখা ছিল, তাহলে তা কোথায় গেল? কেউ কি চিরকুটটা বদলে দিয়েছে? কিন্তু কেমন করে, কখন? সে তো অপরিচিত কারোর কাছে ঘেঁষেনি। তাহলে সকালে আলো ফুটেছে। বাড়ির যে পরিস্থিতি হোক না কেন, এ বাড়ির নিয়ম অন্যরকম। পুরো বাড়ি আলো ফুটে গেলে এ বাড়ির বউ কিংবা মেয়েরা শুয়ে থাকতে পারবে না। ফজরের নামাজ আদায় করেই সবার বাড়ির কাজ হাত লাগাতে হবে। বিশাল এই চেয়ারম্যান বাড়ি পুরোনো আমলের জমিদারের বাড়ির মতো। চারপাশে দোতলার ইট পাথরের দেওয়াল, মাঝে বিশাল উঠান, সামনে বড় একটা রান্নাঘর। মূলত এই উঠানকে ঘিরেই বাড়ির পরিবেশ সাজানো। দেখলে মনে হবে এই উঠোনকে পাহারা দিতে বোধহয় চারপাশে দালান তোলা হয়েছে। বাড়ির বিশাল উঠোনটা ঝাড়ু দিচ্ছে শম্পা আর সুলেখা। আজ রান্নাঘরের কোনো কাজ নেই, যেহেতু কাল রাতে বাড়ির মেয়ে মারা গেছে। তাই আজ সারাদিন রান্না হবে না, কাল থেকে রান্না করা হবে। সালেহা বাড়ির অন্য কাজ সামলাচ্ছে।
তার হাতে হাতেই সাহায্য করে দিচ্ছে রজনীর বড় ভাইয়ের বউ সৃষ্টি। রজনী, সৃজনী, রিন্তি, রিফা আর স্নেহা বসে আছে ছাদে। আপাতত সকলেরই মন খারাপ। এদের সবার বড় স্নেহা, এরপর রিন্তি, সৃজনী, আর সকলের ছোট রিফা আর রজনী। দুজনেই এবার দশম শ্রেণীর ছাত্রী। সৃজনী একাদশ, রিন্তি দ্বাদশ। স্নেহা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সবাই পিঠাপিঠি বয়সের। তবে চার বোনকে সবসময় একসাথে দেখা গেলেও স্নেহা একটি ইন্ট্রোভার্ট। সবসময় একা, নিজের মতো থাকতে পছন্দ করে। বাড়ির অবস্থা ভালো না বলেই সে সবার মাঝে এসে বসেছে। তবে একে অপরের প্রতি ভালোবাসা অসীম। প্রিয় ফুপুকে হারিয়ে সবারই মন ভীষণ খারাপ। কাল যখন ফুপুকে নিয়ে গেলেন তখন পাঁচ বোন হাউমাউ করে কেঁদেছে, অথচ তাদের শব্দ করে কান্না করা বারণ। চুপচাপ বসে থাকার মাঝেই রিন্তি বলে, শুনেছি শিমেল আঙ্কেলও মারা গেছে। স্নেহা, রজনী বাদে সৃজনী আর রিফা অবাক চোখে তাকায়। সৃজনী অবাক দৃষ্টি বজায় রেখেই বলে, কি বলো আপু? এটা কেমনে হলো আর কবে হলো? কালই তো এসব হয়েছে। সাইমা ফুপু মারা যাওয়ার পরই তো খবর এসেছে হিমেল আঙ্কেল মারা গেছে। রজনী চুপ করে থাকে। সে যখন মায়ের কোলে মুখ গুজেছিল বিষয়টা তখনই তার কানে এসেছিল। হিমেল আর সাইমাকে নিয়ে আলোচনার মাঝেই শান্ত গম্ভীর স্বরে কেউ বলে ওঠে, এখানে কিসের আলোচনা চলে? চমকে ওঠে সবাই, দৃষ্টি মেলে ধরে সামনে। রিন্তি মাথা নিচু করে বলে, ফুপুকে নিয়ে কথা বলছিলাম মেজো ভাইয়া। বিভোর কথা বাড়ায় না, এক পলক পাঁচ বোনদের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, নিচে যা সবাই। কেউ উচ্চবাক্য করে না, সুর সুর করে সিঁড়ির রাস্তা ধরে নেমে যাওয়ার জন্য। রিফা দরজার কাছটায় গিয়ে দাঁড়িয়ে যায়। সুটাম দেহি বিভোরকে আড়াল থেকে চোখ ভরে দেখে। এই মানুষটাকে দেখার সুযোগ পায় দিনে কেবল একবার কি দুইবার, এর বেশি তাকে কখনোই দেখার সুযোগ নেই। অথচ সে ছটফট করে একদ্বন্দ্ব দেখা পাওয়ার জন্য। এলোমেলো চুল, ফোলা ফোলা চোখ মুখ, টি শার্ট আর ট্রাউজারে বিভোরকে রিফার কাছে হুট করেই কোনো রাজপুত্রের মতন মনে হয়। মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই থাকে। রজনী কিছুদূর এগিয়ে যখন দেখে রিফা আসেনি তখন সে ফের ছুটে আসে। দরজার আড়ালে রিফাকে দাঁড়াতে দেখে পেছন থেকে টান দেয়। রিফা চমকায়। রজনী ভীত স্বরে বলে, বিভোর ভাই যদি দেখে তুই এসব করছিস তোকে কিন্তু ছাদ থেকে ফেলে দেবে। রিফা ভেংসি কেটে বলে, কচু দেবে। কচুই দেবে, জলদি চল। রিফা গাল ফুলিয়ে একবার বিভোরকে দেখে নেয়। বিভোর যখন ট্রাউজারে হাত গুজে সামনে তাকিয়ে থাকতে ব্যস্ত, দৃষ্টি অন্যদিকে থাকলেও তার কান সচল। সে জানে এখনো সিঁড়িতে দাঁড়িয়ে আছে রিফা আর রজনী। কিছুক্ষণ পরই ওদের চলে যাওয়ার শব্দ পেতেই পকেট থেকে সিগারেট বের করে দু ঠোঁটে চেপে আগুন জ্বালাই। নিত্যদিনের অভ্যাসের মতো করে সিগারেট টানতে থাকে। মাথা ফাঁকা, দৃষ্টি যতদূর যায় শুধু ধুধু করছে। বিভোর কিছুক্ষণ সিগারেট টেনে পায়ে পিষে ফেলে, চোখ বন্ধ করে রেলিংয়ে হাত রাখে। মুখাবয় কঠিন দেখে বিড়বিড় করে বলে, আমি পাপকে আপন করেছি, আর প্রিয় রজনীগন্ধা তোমাকে করেছি পর। সাইমার মৃত্যুর 3 দিনের দিন গ্রামের লোকদের খাওয়ানো হয়। এরপর কাটে প্রায় আরও 7 দিন। এর মাঝে কোনো রকম ঝামেলা হয় না। সাইমার মৃত্যুর পর চেয়ারম্যান বাড়ি এখনও শোকের মাঝে আছে। কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না। তাই সবাই আপন কাজে যোগ দিয়েছে। রিফা আর রজনী স্কুলে যাবে, সেখান থেকে একবারে কোচিং করে তারপরে ফিরবে। রজনী স্কুল ড্রেস পরে দুপাশে বেনুনে ঝুলিয়ে নিজের মায়ের কাছে ছোটে। সালেহা তখন ঘরে বিশ্রাম নিচ্ছে। ঘরের বাইরে থেকে একবার উকি দিয়ে কণ্ঠস্বর নিচু করে বলে, আম্মা আসবো? সালেহা ছোট্ট করে বললেন। আয়। রজনী ঘরে ঢুকে মায়ের পায়ের কাছে বসে। সালেহা মেয়ের দিকে তাকিয়ে থাকে। উফ, তার মেয়েটি কোনো রূপকথার রাজকন্যার মতো সুন্দর না। গায়ের রংটা শ্যামবর্ণের, অথচ তার মুখের দিকে তাকালে মনে হবে পৃথিবীর সমস্ত মায়া বোধহয় এই মেয়েটির মুখেই ঢেলে দিয়েছে সৃষ্টিকর্তা। গায়ের রং সাদা না হলেও মেয়েটিকে দেখে মুগ্ধ হওয়া যায়। কিছু নিচু মানসিকতার লোকজন ব্যতীত কেউ এই মেয়েটিকে দেখলে মুখ কুঁচকায় না। চেয়ারম্যান বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও রজনী গ্রামের অনেকের কাছেই প্রিয়। তা তার অমায়িক ব্যবহার কিংবা গুণের জন্যই হোক না কেন। সালেহার ভাবনার মাঝেই রজনী বলে,
আমার স্যারের বেতন। সালেহা শোয়া থেকে উঠে বসে, এরপর বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা ছোট্ট বাক্স বের করে, সেখান থেকে পর্যাপ্ত টাকা দিয়ে বলে, তোমার স্যারকে বলবা সামনের মাস থেকে তোমার আব্বা গিয়ে টাকা দিয়ে আসবে, মনে থাকবে? রজনী মাথা নাড়ায়, মায়ের গালে চুমু খেয়ে টাকা নিয়ে বের হতে হতে বলে, মনে থাকবে আম্মা, তুমি তোমার খেয়াল রাখো, বেশি চিন্তা করো না, আসছি। সালেহা হাসে। রজনী বের হয়ে চলে গেলে দীর্ঘশ্বাস ফেলে। রজনী টাকা ব্যাগে নিয়ে দৌড়ে নিচে নামে। সেখানে রিফা দাঁড়িয়ে আছে। রজনীকে দেরি করে আসতে দেখে কটমট দৃষ্টিতে তাকাই, দাঁতে দাঁত চেপে বলে, আজ যদি তোর জন্য স্যার বকছে কিংবা মারছে, তাইলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। রজনী গাল ফুলিয়ে বলে, স্যার বকবে না দেখিস, আমি অতটাও দেরি করিনি। রিফা মুখ বাঁকায়, পিছু ফিরে হাঁটা লাগালে পেছন থেকে ভারী পরিচিত পুরুষালী কণ্ঠে ভেসে আসে, স্কুলে যাচ্ছ তোমরা? রিফা এবং রজনী দুজনেরই বক্ষস্থল কেঁপে ওঠে। রজনী কয়েকবার চোখ ঝাপটে পিছু ফিরে তাকায়। রিফা শুকনো ঢোক গিলে বিভোরের দিকে তাকিয়ে থাকে। দুজনের হৃৎপিণ্ড তড়িৎ গতিতে লাফাচ্ছে, একজনের ভয়ে অন্যজনের অনুভূতিতে। বিভোর শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে ফের শুধাই, সরাসরি স্কুলেই তো যাবে তাই না? চলো আমি ওদিকটাই যাব। দুজনেই নির্বিকার ভঙ্গিতে মাথা নাড়াই। বিভোর সামনে এগোলে পেছনে রিফা আর রজনী নিজেদের মতো হাঁটা লাগাই। বিভোর তুলনামূলক আস্তে হাঁটছে, কিন্তু রিফা আর রজনীর মতো বিভোর দৌড়াচ্ছে। রিফা ঠোঁট কামড়ে বিভোরের দিকে তাকিয়ে বলে, রজনী রে, বিভোর ভাইয়া এত জোরে দৌড়ায় কেন? আমরা তো হেঁটেও কুল পাই না। রজনী ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাই, ঠোঁট গোল করে চয়ের মতো শব্দ করে, তারপর বিরক্তি নিয়ে বলে, ওনাকে আসতে বলেছে কে? এত আগ বাড়িয়ে আসতে হবে কেন? উনি না আসলে দুজনে হেলে দুলে আরামে স্কুলে যেতে পারতাম। আর দেখ, সামনে সামনে হাঁটছে কিন্তু মুখটা করে রেখেছে কি, খ্যাপা লোক। রিফা জোরে চিমটি কাটে রজনীর হাতে। রজনী আর্তনাদ করে উঠতেই বিভোরের পা থেমে যায়। রজনী আর রিফাও দাঁড়িয়ে যায়, ভয়ে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে থাকে। বিভোর গম্ভীর স্বরে বলে, দুজনে এত ফিসফিস না করে আগে আগে হাঁটো, পিঁপড়াদের মতো হাঁটলে আজ আর স্কুল পাবে না। সামনে যাও। দুজনে ধমক খেয়ে আগে হাঁটা শুরু করে। রীতিমতো তারা দৌড়াচ্ছে। পিছনে বিভোর শান্ত ভঙ্গিতে হেঁটে চলেছে। স্কুলের কাছে আসতেই বিভোর দাঁড়িয়ে যায়। রিফা আর রজনীও পিছু ফিরে তাকায়, বিভোর মুখে কোনো আওয়াজ না করে ইশারা করে ভেতরে যাওয়ার জন্য। রজনী দ্রুত রিফার হাত ধরে ছুট লাগায়। রিফা পেছনে তাকিয়ে থাকে, বিভোর যেন দেখে ও না দেখে চোখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে। স্কুল ছুটির আগে রিফা আজ বাড়ি চলে গেছে। রজনী জানে সে কেন গেছে। স্কুল ছুটির পর প্রতিদিন তারা কোচিং করে, তারপর বাড়ি যায়। কিন্তু আজ রিফা না থাকায় রজনীও আর কোচিং করে না। শুধু স্যারের বেতন দিয়ে আর পরবর্তী মাস থেকে তার বাবা এসে বেতন দিয়ে যাবে বলে সে বেরিয়ে আসে। স্কুলের সব ছেলে মেয়ে তখন বাড়ি ফিরছে। রজনী ব্যাগের ফিতা ধরে হাঁটছে আর গুনগুন করে প্রিয় গানের লাইন গাইছে, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এলাকার বখাটে ওসমানের বাইকে লেগে যায় তার। ওসমান ইচ্ছে করেই তাকে হালকাভাবে ধাক্কা দিয়েছে। রজনী সিটকে পাশেই পড়েছে। পড়ার সাথে সাথেই আর্তনাদ করে ওঠে। হাত পায়ে ব্যথা পেয়েছে, হাতের কনুইয়ের চামড়া চলে গেছে। রজনী দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করে। ওসমান ততক্ষণে বাইক থেকে নেমে এসছে। মনে মনে কুটিল হাসলেও সে দৌড়ে আসে রজনীর কাছে, মাথায় হাত দিয়ে হাই হাই করে বলে, হাই আল্লাহ, এ কি সর্বনাশ করলাম! রজনী, তুমি ব্যথা পাইছো? আমি ইচ্ছা করে দিই নাই, ওঠো ওঠো। বলতে বলতেই সে রজনীর গায়ে হাত দেয়, বিশ্রীভাবে হাত ছুঁয়ে দিয়ে অভিনয় করতে থাকে। রজনীর অস্বস্তি হয়, কোনো রকমে ওসমানের হাত সরিয়ে দিয়ে বলে, সমস্যা নেই ওসমান ভাই, আপনি যান। আরে আমি চইলা গেলে হইব, চলো তোমারে দিয়ে আসি। আবারও রজনীকে ছুতে গেলে রজনী পিছিয়ে যায়, আঘাত পাওয়া হাতটা আঁকড়ে ধরে বলে, আমি চলে যাইতে পারবো, আপনি যান। ওসমান কথা শোনে না।
তার দিকে এগিয়ে আসতে নিলে কোথা থেকে একটা ছেলে এসে সামনে দাঁড়ায়। ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি সমস্যা? রাস্তায় একা একটা মেয়েকে পেয়ে শুরু হয়ে গেছে? ও ভাই, তুমি কে? আর আমাদের মধ্যে কথা বলতেছো কেন? ওর বাপের কাছে আমি কাজ করি, তাই ওর বাড়ি অবধি পৌঁছে দিতে চাইছি। ছেলেটা ঘাড় বাঁকিয়ে রজনীর দিকে তাকায়। রজনী ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। তবুও ছেলেটা শান্তভাবে জিজ্ঞেস করে, আপনি ওনার সাথে যেতে চান? রজনী সাথে সাথেই দুদিকে মাথা নাড়ায়। ছেলেটার মুখে বাঁকা হাসি ফুটে ওঠে, চোখ দিয়ে ইশারা করে তারপর বলে, এখন যাবেন নাকি অন্য ব্যবস্থা নিব? ওসমান কথা বাড়ায় না, রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। ছেলেটা রজনীর দিকে তাকায়। সে তখনও ভয় পাচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, ভয় পাচ্ছেন কেন? উনি তো চলে গেছে, আপনি বাড়ি যান। রজনী কোনো কথা বলে না। ছেলেটা ফের বলে, আচ্ছা চলুন, আমি এগিয়ে দিচ্ছি, আমিও ওদিকেই যাব। রজনী আগে আগে হাঁটতে শুরু করে। ছেলেটা পকেটে হাত গুজে রজনীর পাশে পাশে হাঁটার চেষ্টা করে। কিছুটা পথ নীরবতার পর ছেলেটা বলে, কিছু মনে করবেন না, আপনি কি ওই লোকটাকে চিনতেন? রজনী মাথা নাড়ায়, নিচু স্বরে বলে, উনি ওসমান, গ্রামের সবচেয়ে বাজে লোক। ইচ্ছে করেই আমাকে ধাক্কা দিয়েছিল। আপনার বাড়ির লোক জানে? রজনী দুদিকে মাথা নাড়ায়। ছেলেটা কপাল ভাঁজ করে ফেলে বলে, বাড়িতে জানান আগে। একা একটা মেয়ে চলাচল করেন, যদি কোনো সমস্যা হয় তাহলে নিজে নিজে তো সমাধান করতে পারবেন না, তাই আগে থেকেই বাড়িতে জানিয়ে রাখেন। রজনী মাথা নাড়ায়। পুরো রাস্তা আর তাদের মধ্যে কোনো কথা হয় না। রজনী ভয়ে ভয়ে হাঁটতে থাকে। চেয়ারম্যান বাড়ি ছেড়ে কিছু দূর আসার পরও যখন ছেলেটা তার সাথে সাথে হাঁটছে, তখন রজনী থেমে যায়। আমতা আমতা করে বলে, আসলে সামনেই আমাদের বাড়ি, আপনি আর না গেলে ভালো হয়। আরে, আমি তো আপনার সাথে যাচ্ছি না। এরপর চেয়ারম্যান বাড়ির দিকে ইশারা করে বলে, ওই বাড়িতে আমার চাচাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি, সেখানেই যাচ্ছি। রজনী একটু অবাক হয়। তাদের বাড়িতে কাকে দেখতে এসেছে? বেশ অনেকটা অবাক হলেও কিছু বলে না। এর মাঝেই কেউ সাদিব বলে ডাকে। পাশের ছেলেটা সেদিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলে, আসছি। ঠোঁটের হাসি প্রশস্ত করে বলে, তাহলে আসছি, ভালো থাকবেন। সাদীপ চলে যায়। রজনী ধীরে সুস্থে নিজেদের বাড়িতে ঢোকে। নিচতলায় চেয়ার পেতে অনেকে বসে আছে। রজনী একবার সেদিকে তাকিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে যায়। সাদীপ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, চোখ বন্ধ করে বলে, উনি এই বাড়ির মেয়ে? রজনী সরাসরি নিজের মায়ের ঘরে যায়, কিন্তু সেখানে সালেহা নেই। রজনী হতাশ শ্বাস ফেলে নিজেদের ঘরের দিকে যায়। সেখানটাও ফাঁকা দেখে অবাক হয়, চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। এখন নিচে যাওয়াটা ঠিক হবে না ভেবে শুধু কাপড় পাল্টে বসে থাকে। কনুই আর পায়ের ক্ষততে ততক্ষণে ব্যথা করছে। কিছুক্ষণ বাদেই রিফা ঘরে এসে রজনীকে দেখে বলে, কি রে, তুই চলে আসছিস? কোচিং করিস নাই আজ? না, বাড়িতে কি হচ্ছে রে? রিফা ঠোঁটে প্রসারিত করে হাসতে হাসতে এগিয়ে আসে। আয়েশ করে বসতে বসতে বলে, আজ তো স্নেহা আপুকে দেখতে আসবে। রজনী কপালে ভাঁজ ফেলে তাকাই। রিফা রজনীর মাথায় গাঁটটা মেরে বলে। রিফা এক প্রকার রজনীকে টেনেই সিঁড়ির কাছটায় আনে। সে তখনও খেয়াল করেনি রজনীর হাতে পায়ে ক্ষত, তাই টানার ফলে রজনী ব্যথায় নিচু স্বরে আর্তনাদ করে। রিফা অবাক চোখে তাকিয়ে শুধায়, কি হলো বাটপার, তুই এমন করলি কেন? ব্যথা পেয়েছিস কোথাও? কিভাবে পেলি? রজনী রিফার কাছে কিছু লুকাতে পারে না, তাই গড়গড় করে পুরো সত্যটা বলে দেয়। রিফা রেগে আগুন হয়ে যায়। রজনী কোনো রকমে শান্ত হয়ে কি হচ্ছে তা দেখতে বলে। এখান থেকে বাড়ির সকলের আলোচনা তারা শুনতে পাচ্ছিল। মেহমানের কোনো আপ্যায়ন তারা ত্রুটি রাখেনি। তবে বিয়ের ব্যাপারের কথা বললে শফিক সাহেব গুরুজন হিসেবে বলেন, দেখেন ভাই সাহেব, মেয়ে তো বিয়ে দিতেই হবে, কিন্তু আমরা কেবল 7-8 দিন হইল বোনরে হারাইছি। এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না আরেকটা মেয়ের বিয়ে দেওয়া। পাত্রের নাম আদিব। তার বাবা খুব মার্জিত ভাষায় বলেন,
দেখেন, আমাদের বিয়ের জন্য তাড়া নেই। তাছাড়াও আমরা শহরে থাকি, তো তাই জানতাম না বাড়ির পরিস্থিতি এমন। যদি জানতাম তাহলে কোনো মতে আসতাম না। ভাই সাহেব, ঘটকের কাছে মেয়ের ছবি দেখেই খুব পছন্দ হয়েছিল আমাদের, তাই আর দেরি না করেই চলে এসেছি। কিছু মনে করবেন না, বিয়েটা এখন না দিবেন তো? তখন না হয় মেয়েটা আমাদের হাতে দিয়েন। আপনারা খোঁজ খবর নেন, ছেলের ব্যাপারে জানেন। যদি ভালো লাগে তাহলে না হয় হ্যাঁ বলবেন। শফিক সাহেব সহ 4 ভাইয়ের খুব ভালো লাগে ব্যাপারটা, তবে আপাতত কথা দিতে পারবে না এমনটা জানাই। পরবর্তীতে তারা নিজেরাই জানিয়ে দেবে বলে কথা দেয়। এটুকু শুনতেই রজনী নিচে ভালো মতো তাকায়। সাদীপ তাদের দেখছে। ঠিক তখন পেছন থেকে বিভোর গম্ভীর স্বরে বলে, এখানে কি করছো তোমরা? রিফা আর রজনী দুজনেই চমকে ওঠে। হঠাৎ করে কথা বলায় রিফা পড়তে পড়তেও বেঁচে যায়। কোনো রকম ভীতু চোখে তাকিয়ে থাকে। বিভোর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, সমস্যা কি? উত্তর দাও না কেন? কি করছিলে? বলেই উকি দিয়ে নিচের পরিবেশ দেখে বলে, বড়দের কথা শুনছিলে? রিফা চট করে দুদিকে মাথা নাড়ালেও রজনী পারে না। তার একটা ভালো অভ্যাস হলো সহজে মিথ্যা বলতে পারে না, তাই কখনো মিথ্যা বললেও সে ধরা পড়ে যায়। রিফা চিমটি কাটতেই রজনী ভুল করে ওপর নিচ মাথা নাড়িয়ে ফেলে। রিফা মাথায় হাত দেয়। বিভোর শুধু এক পলক কড়া নজরে তাকায় রিফার দিকে, এরপর রজনীর দিকে তাকিয়ে বলে, হাতে কি হয়েছে? রজনী চোখ তুলে তাকাই। রিফাও অবাক হয়। বিভোর তখনও রজনীর চোখের দিকে তাকিয়ে আছে। রজনী জবাব দিচ্ছে না দেখে রিফার দিকে তাকাই। রিফা মাথা নিচু করে সবটা বলে দেয়। সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে ফেলে বিভোর। নিজেকে অনেক কষ্ট সামলে চলে যেতে যেতে বলে, আসো, আমার ঘরে ওষুধ আছে, লাগিয়ে নাও। বিভোর চলে গেলে রজনী কাঁদো কাঁদো স্বরে বলে, আমি যাব না রিফা, বিভোর ভাই বকবে। রিফা তো হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো খুশিতে নাচছে। রজনীকে চোখ গরম করে সে তাকে নিয়ে বিভোরের ঘরে যায়। বিভোর তখন বিছানায় বসে আছে। রজনী আসতে ড্রয়ার থেকে মলম বের করে দিয়ে বলে, কাল থেকে আমি দিয়ে আসবো আর আমি নিয়ে আসবো, একা একা আসবে না আর দুজন। বিভোর সরে যায়। রিফা রজনীর কনুইয়ে মলম লাগাতেই বিভোর বলে, নিজেদের ঘরে যাও, ও আরো ব্যথা পেয়েছে। কথাটা শোনার সাথে সাথেই রজনী খোঁড়াতে খোঁড়াতে ছুটে চলে যায়। পেছন পেছন রিফাও যায়। দুজন বেরিয়ে যেতেই বিভোর পাশ থেকে একটা ফুলের টব ছুঁড়ে মারে। তা ভেঙে চুরে কয়েক টুকরো হয়ে যায়। সেই ভাঙাচোরা টবের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। রাগ কন্ট্রোল করার জন্য হাত মুঠো করে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালবেলা ওসমান যায় হাসপাতালে। গ্রামে এই একটি হাসপাতাল, তাও খুব বড় নয়। সেখানেও মোটে 3টি স্বাস্থ্যকর্মী। ওসমান রীতিমতো দৌড়াতে দৌড়াতে হাসপাতালে এসে চিৎকার করে স্বাস্থ্যকর্মী নীলুফাকে ডাকে। নীলুফা তখন তার বাকি 2 সহকর্মীর সাথে আলাপ করছে। এমন সময় হঠাৎ চিৎকারে তারা 3জনই চমকে যায়। 3জন ছুটে এসে দেখে ওসমান মেঝেতে শুয়ে কাতরাচ্ছে। নীলুফা দ্রুত ছুটে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন করছেন কেন আপনি? ওসমান সে প্রশ্নের জবাব না দিয়ে আঝাড়ি করে বলে, আমার হাতটা মনে হয় ভাঙিয়া গুড়িয়া গেছে আপা, আমার হাতটা ঠিক কইরা দেন, আমি ব্যথায় মইরা যাইতেছি। নীলুফার প্রশ্ন না করে কোনো রকমে তাকে উঠিয়ে বসাই। ভেতরে যাওয়ার শক্তিটুকু যে ওসমানের মধ্যে নেই সে তা বুঝতে পারে। তাই ভেতর থেকে যা যা দরকার তা বাকি 2জন তানজিলা আর পাপিয়া আনে। কোনো রকম হাতটা ব্যান্ডেজ করে শরীরের বাকি ক্ষতগুলোও নীলুফা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। ওসমান নিস্তেজ হয়ে বসে থাকে। কিছুটা সময় ওভাবে গেলেও নীলুফা বলে, হাতটা এক্সরে করানো লাগবে। আপনি বরং শহরে গিয়ে ভালো একটা ডাক্তার দেখাবেন। আমি আপাতত প্রাথমিক চিকিৎসাটুকু দিয়েছি। আর আপনার এই বাজে অবস্থা হলো কেমন করে? ওসমানের গায়ের শিরা উপশিরা কেঁপে ওঠে। মনে পড়ে গত রাতের কথা। সে ফুরফুরে মেজাজে বসে বসে সিগারেটের ধোঁয়া ছুড়ছিল, সাথে নেশাদ্রব্য এবং বিভিন্ন মেয়ের চিন্তা ছিল মাথায়। রাতটা তখন গভীর। হঠাৎ করেই তার দরজায় কেউ টোকা দেয়। মাতাল ওসমান কোনো রকমে বলে, এই কে রে? উপাস থেকে জবাব আসে না।
ওসমান মনে করে কেউ তার সাথে মজা করেছে, তাই সে বিশ্রী ভাষায় কয়েকটা গালি দিয়ে ঢুলতে ঢুলতে এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই তার নাকের ওপরে কেউ ঘুষি মেরে দেয়। ওসমান ছিটকে পড়ে, সামনে তাকিয়ে দেখে 3জন মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। কাউকে চেনা যাচ্ছে না। ওসমান ক্ষেপে উঠে বলে,